যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে আমরা আগের দিন থেকে পড়ছি অ্যাকাউন্টস, আমরা বলেছি না যে অ্যাকাউন্টসের সব কিছুই হচ্ছে ডবল এন্ট্রি, ডেবিট ক্রেডিট এইসব ভয় ভয় জিনিসগুলো আসবে পরে। তো তার আগে তো অ্যাকাউন্টসের কিছু ভাগ আছে বলেছিল, একটা অ্যাকাউন্টস বলে একটা জিনিস রয়েছে, আর বলছি বিজনেসের সব কিছুই হলো অ্যাকাউন্টস, তাহলে বিজনেসে কোটি কোটি ট্রানজাকশান, কোটি কোটি লোক, ফার্নিচার, অ্যাসেট, কোটি কোটি জিনিস, মানে এখনই 10টা নাম বলে 10টা নামই তোদের কাছে আননোন, সেই 10টা নাম বলবো আস্তে আস্তে। তো এরা তো প্রত্যেকেই এক একটা অ্যাকাউন্ট, তাহলে নিশ্চয়ই অ্যাকাউন্টের কিছু ক্লাসিফিকেশানও থাকবে, কারণ অ্যাকাউন্টসের যদি ক্লাসিফিকেশান না থাকে তাহলে অ্যাকাউন্টিং আলাদা হবে কি করে? যদি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হয়, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, তাহলে সারা ভারতবর্ষে তো একটাই ট্যাক্স, তাহলে জিএসটির একটাই নিয়ম। খুব ভালো করে বোঝ, সারা ভারতবর্ষে যদি একটাই স্কুল হয় তাহলে সেই স্কুলে এক নিয়ম চলবে। তাহলে সারা পৃথিবীতে পুরো কমার্সের, পুরো অ্যাকাউন্টসে যদি একটাই অ্যাকাউন্ট হয় তাহলে তার অ্যাকাউন্টিং আর আলাদা করে করে কী হবে? তা একটাই অ্যাকাউন্টিং, আলাদা তো কিছু হবে না। তাই জন্য অ্যাকাউন্টসকে দুভাগে ভাগ করা হয়, অ্যাকাউন্টসকে দুভাগে ভাগ করা হয়। যাদের সামনে খাতা আছে তারা অ্যাকাউন্টস থেকে একটা ট্রি না পাবি, ছোটোবেলায় গাছ আঁকতি লাইফ সায়েন্সে, ওরকম ওপরের খাতার মাঝখানে লেখ অ্যাকাউন্টস। আমি আর ওটা যখন জিএসটি পড়াবো তখন বলবো, লাগে না, তার কারণ আছে, লাস্টে বলবো। হ্যাঁ, তা বলে দেবো লাস্টে, কারণটা বলে দেবো, আগেই অ্যাকাউন্টসটা পড়িয়ে দিই, তারপর অ্যালকোহলে ঢুকবো। খাতার মাঝখানে লেখো অ্যাকাউন্টস, সেইখান থেকে দুটো দাগ কাটো, লেফট সাইডে লেখো পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তি মানুষ, পার্সোনাল, ACCOUNTS অ্যাকাউন্টস। একদিকে লিখেছো পার্সোনাল অ্যাকাউন্টস, অন্যদিকে লেখো ইমপার্সোনাল, IM, নন পার্সন তো হয় না, ইমপার্সন। পার্সোনাল অ্যাকাউন্টকে দুটো ভাগে ভাগ করো, পার্সোনাল অ্যাকাউন্টকে দুটো ভাগে, ওদের আর ভাগ হবে না, জাস্ট এটাই লাস্ট ভাগ। পার্সোনাল অ্যাকাউন্টকে দুটো ভাগে ভাগ করো, একটা ভাগকে লেখো ডেটার, ডেটারের স্পেলিংটা হচ্ছে DEBTOR, কেউ তা বলে ডেপ্টর উচ্চারণ করবে না, ডেপ্টর, ডেপ্টর এইরকম বাজে উচ্চারণ করবে না। আমি বাংলা মিডিয়ামে পড়লেও এই উচ্চারণটা ঠিক করি, ডেটার, বি এর প্রোনাউন্সিয়েশন এখানে হয় না, ডেটার। ডেটার্স অ্যাকাউন্ট, একটা এস আছে, ডেটার্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্টকে A/C লিখতে পারো, ভবিষ্যতে প্রচুর লিখতে হবে, কিন্তু A ক্যাপিটাল C ক্যাপিটাল লিখো না, স্মল ক্যাপিটাল যা খুশি লিখো। আর আরেকটা ভাগ লেখো ক্রেডিটর, CREDITORS, ক্রেডিটর্স অ্যাকাউন্ট হলো। আবার ইমপার্সোনালকে দুভাগে ভাগ করো, একটা লেখো রিয়াল অ্যাকাউন্ট, REAL, রিয়াল, রিয়াল অ্যাকাউন্ট। হ্যাঁ, ইমপার্সোনালকে দুভাগে ভাগ করো, কথা নয়, ইমপার্সোনালকে দুভাগে ভাগ করো, একটা লেখো রিয়াল অ্যাকাউন্ট, REAL, রিয়াল, আর আরেকটা লেখো নমিনাল অ্যাকাউন্টস, NOMINAL, নমিনাল, লেখো লেখো লেখো, নমিনাল অ্যাকাউন্টস। এইবার একটু বাংলাগুলো পাশে লিখে রাখো যারা বাংলা মিডিয়াম, পার্সোনালের পাশে লিখে রাখো ব্যক্তি, ব্যক্তি, যারা বাংলা মিডিয়াম তারা ঠিক বুঝবে, পার্সোনালের পাশে লেখো ব্যক্তি। ডেটারের নিচে লেখো দেনাদার, দয়েকার তন্তে নয়াকার, দেনাদার। ক্রেডিটারের নিচে লেখো পাওনাদার, এটা শুধুমাত্র বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়ামরাই লিখবে,
ইংরেজি মিডিয়াম লিখো না, তাদেরকে আবার এর মানে আমায় বোঝাতে হবে। রিয়ালের তলায় লেখো সম্পত্তি। নমিনালের তলায় লেখো নামিক। হ্যাঁ, দন্তের নয়াকার ময়হস্যি ক, নামিক। আচ্ছা, পড়া বাংলাটা বলিনি। নৈবেত্তিক। নৈবেত্তিক, নৈবেত্তিক, অব্যক্তিক বা নৈবেত্তিক, দরকার নেই বাংলা। এইবার প্রত্যেকটা স্কুল কি করবে, এইটার ওপর বেস করে ওই জার্নাল ডেবিট ক্রেডিট খালি টানে, মায়া, ওই মায়াতে আমরা যাব। আমরা আগে একটু ভিতের মাটি কেটে, ভালো করে মাটি কেটে তারপরে আমরা ইট গাঁথা শুরু করি, তাই আমরা ডেবিট ক্রেডিটটাকে স্কিপ করছি। ঠিক আছে, এদের ওপরই ডেবিট ক্রেডিট হবে। আগে আমার কাজ হচ্ছে কিছু শব্দ বলা, কিছু অ্যাকাউন্টের নাম বলা, সেই অ্যাকাউন্টগুলো কি, খাবো না গায়ে মাখবো না মাথায় দেবো, সেগুলোকে আগে জানা। আগে চারিপাশের লোকেশনটা বুঝি, কোথায় বাড়ি করতে চলেছি, তবে ভাই ইট গাঁথবো, পিলার তুলবো, বাড়ি করবো। আগে প্রতিবেশী দেখতে হবে, প্রতিবেশী খারাপ হলে ওই বাড়িতে টেকা যায় না। বুঝে নেবো না সিসিটিভি পাশের বাড়িতে আছে না লাগাতে হবে, এটাই সব থেকে ভালো অপশন। তো এই প্রথম শব্দ, এর নিচে একটা শব্দ যাকে বলা হয় ক্যাপিটাল বা মূলধন। এগুলো কিন্তু ফিনান্সের শব্দ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর শব্দ, ক্যাপিটাল বা মূলধন। ওটা মাঝখানে লেখা দরকার না, এটা ধারে লিখলেই হবে। এগুলো বাড়ি থেকে লিখে আনতে হবে যে হোয়াট ইজ ক্যাপিটাল। জায়গা ছেড়ে দেবো? না না, এখন জায়গা ছাড়তে হবে, এখন কমা দিয়ে দিয়ে লিখতে যাবে, বাড়িতে একটা সুন্দর খাতায় লিখে আনবে। আচ্ছা, এটার থেকে আরেকটা আলাদা। এইটা একটা পাতি খাতা কর, এটার মধ্যে সব ক্লাস ওয়ার্ক হবে। হ্যাঁ। খাতা নিয়ে আমার কোনো অবসেশন নেই, যে যেখানে পারিস লেখ। সাদা খাতা নিয়ে আমার বলার আছে, কিন্তু কেউ দুটো খাতা করবে না, একটা খাতা করবে। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াই, প্রাইমারি টিচার নই। তা হোয়াট ইজ মূলধন বা ক্যাপিটাল, এটা শুনেন। এগুলো আর লিখবি নাকি, এগুলো বাড়ি গিয়ে লিখবি। ক্যাপিটালের বাংলা হচ্ছে মূলধন। ক্যাপিটাল মিন্স যখন একটা বিজনেস শুরু হয়, মালিক যেটা নিয়ে ব্যবসা করতে নাবে, যেটা নিয়ে মানে তার জামা কাপড় এগুলো নয়, যে পয়সা, মূলধন। হ্যাঁ, মূলধন কাকে বলে বলছিস তুই, বলছিস মূলধন নিয়ে নাবে, দাদা হবে। যে পয়সা নিয়ে মালিক নামছে, যে বাড়িটা নিয়ে মালিক নামছে, যে গাড়িটা নিয়ে নামছে, যে জমি বা বিল্ডিংটা নিয়ে নামছে, মানে যে সকল জিনিস নিয়ে মালিক ব্যবসায় নামছে এবং সেগুলোকে ব্যবসায় ইনভেস্ট করে দিচ্ছে, তাদেরকে, হ্যাঁ, তাদেরকে বলা হয় মূলধন। বোঝাতে পেরেছি? তাহলে একটা শব্দ ক্লিয়ার হয়েছে। সেকেন্ড শব্দ ড্রয়িংস, DRAWINGS, ড্রয়িংস, DRAWINGS, ড্রয়িংস। বাংলা হচ্ছে উত্তোলন। উত্তোলন, হস্যু তয় তয় ওকার ল দন্তের ন, উত্তোলন। কেন চাপ নিচ্ছিস? উত্তোলন ভালো করে বুঝবে। বিজনেসকে ধরা হয় সেপারেট লিগাল আইডেন্টিটি। সচরাচর যে ব্যবসা আর মালিক এরা দুজন আলাদা। এই আসছে, ব্যবসা আর মালিক এরা দুজন আলাদা। তাহলে ব্যবসাদার আর বিজনেস এই দুটোর অ্যাকাউন্টসও আলাদা। এটাই হয়। আমরা যখন অ্যাকাউন্টস করি বা সারা জীবন যখন অ্যাকাউন্টস করব, আমরা ব্যবসার অ্যাকাউন্টস করব। আমরা মালিকের হয়ে কাজ করি না, আমরা ব্যবসাটার হয়ে কাজ করি। ব্যবসার সেপারেট লিগাল আইডেন্টিটি আছে। ধর আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, সেই ইউনিভার্সিটির একটা নাম আছে, শিলমোহর আছে। সেই ইউনিভার্সিটিতে যখন ছাত্র ভর্তি হয়, ইউনিভার্সিটির মালিকের নামে কিন্তু টাকা দেয় না, ইউনিভার্সিটির নামে টাকা দেয়। মালিক আলাদা। আমাকে কিন্তু মালিক পে করে না, আমাকে ইউনিভার্সিটি পে করে।
খুব লজিকটা বোঝ। মালিক আজ বেঁচে আছে, কাল মরে যাবে, ইউনিভার্সিটিটা থেকে যাবে, কিন্তু পাড়ার অনুকাকার মুদির দোকান, আমার এই ঘরের ছোট্ট বিজনেস, আমি মরে গেলে ব্যবসা উঠে যাবে, বিকজ এর সেপারেট লিগাল আইডেন্টিটি নেই। মালিক তাহলে বিজনেসে টাকা ইনভেস্ট করেছে, মালিক তো বিজনেস থেকে টাকা তুলতেও পারে, তার বিষয় আশয় শখ স্বাচ্ছন্দ্য প্রয়োজনীয়তা, বা মনে হচ্ছে বিজনেস থেকে বা টাকাটা তুলে নিই, এই মালিকের বিজনেস থেকে টাকা তোলাকে বলা হয় উত্তোলন বা ড্রয়িংস। বলেছিলাম না, অ্যাকাউন্টস পড়তে গেলেও অ্যাকাউন্টসের টার্ম জানতে হবে। হতে পারে আমি ডেটা সায়েন্সের মানুষ নই, সাপখোপ নিয়ে ঘুরি না, তার মানে এই নয় কি আমি খুবই ফেলনা। কমার্স শিখতে গেলেও কমার্সের কিছু টার্ম আছে। কমার্সের বিজনেস থেকে টাকা তুলে নেওয়াকে কি বলে? ড্রয়িংস। যে কেউ তুললে হবে না, মালিক তুললেই ড্রয়িংস। অন্য কেউ তুললে কি হবে পরে বলবো। মালিক যদি বিজনেস থেকে টাকা তুলে নেয় তাহলে তাকে বলা হয় ড্রয়িংস। ক্লিয়ার? এইবার একটা শব্দ লেখো, লায়াবিলিটি, দায়। বাংলায় হচ্ছে দায়, দয়াকার উন্থস্থ অ, আর ইংলিশে হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটি বলে না, LIA BILITIES, লায়াবিলিটিস। হ্যাঁ, দায়, দয়াকার অন্তস্থ, দুটোই। ক্লিয়ার? দায় মানে হচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে, আচ্ছা একটা মালিক যখন বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করছে, তার মানে বিজনেসের কাছে কিন্তু এটা একটা হেডেক যে যে কোনো সময় মালিক ওটা ফেরত চাইবে। বলেছি না বিজনেস আর মালিক আলাদা, ওরা এক নয়, ওরা এক নয়, ওরা আলাদা। মালিক তার টাকা বিজনেসে ইনভেস্ট করেছে, যে কোনো সময় মালিক তার টাকা চাইবে। বিজনেসে আমি কোনো একটা বিজনেসকে লোন দিয়েছি, আমি যে কোনো সময় বিজনেসের থেকে টাকাটা চাইব। আমি তোমাদের থেকে পয়সা নিচ্ছি, তার মানে আমাকে তোমাদেরকে পড়াতে হবে, এইগুলোকেই বলা হয় লায়াবিলিটি বা দায়। এটাকেই বলে লায়াবিলিটি বা দায়। তুমি কিছু একটা পাচ্ছ, তার জন্য তোমাকে কিছু করতে হবে, এটা তোমার দায়। প্লেনে উঠেছো, প্লেন ভাড়া নিয়েছে, প্লেনের কোম্পানির দায় তোমাকে ওই দিন ওখানে পৌঁছে দেওয়া। বাসে উঠেছো, তোমাকে টিকিট কাটতে তুমি বাধ্য, এটা আবার তোমার দায়। সমস্ত দায়কে বলা হয় লায়াবিলিটি। তাই জন্য বিজনেসের ক্যাপিটাল হচ্ছে বিজনেসের দায়, মূলধন বা ক্যাপিটাল হচ্ছে বিজনেসের দায়। কেন দায়? ওটার মালিক তো বিজনেস নয়। ওটার মালিক কে? ওটার মালিক হচ্ছে মালিক, ওনার, বিজনেস নয়। এই ক্যাপিটাল, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। আজ থেকে 10 বছর পর ইন্টারভিউয়ার এই প্রশ্নটা করে আর মানুষ তখন ভুল উত্তর দেয় যে ওয়াই ক্যাপিটাল ইজ আ লায়াবিলিটি অফ দ্য বিজনেস, বিকজ এটা তো মালিকের। The owner, the proprietor invested some money in the business as capital. Business is not the owner of the capital. Business অন্য কিছুর ওনার, সেটা পরে আসবে। তাহলে হোয়াট ইজ দায়? ক্লিয়ার? দায় 3 রকম হয়। লায়াবিলিটিসের তলায় 3টে পয়েন্ট দিয়ে লিখা। একটা ইন্টারনাল লায়াবিলিটি বা অভ্যন্তরীণ দায়। ইন্টারনাল লায়াবিলিটি বা অভ্যন্তরীণ দায়। নিজের লোকের কাছে দায়।
আচ্ছা, বিজনেসের কাছে নিজের লোককে মালিক, তাহলে ক্যাপিটালই হচ্ছে ইন্টারনাল দায়, ইন্টারনাল লায়াবিলিটি। বিজনেসের কাছে ক্যাপিটাল তো একটা লায়াবিলিটি, সেই ক্যাপিটালটা কার? মালিকের। আরে মালিক আর বিজনেস কে, ঘরের লোক না বাইরের লোক? ঘরের লোকের কাছে ধার, এটাকে বলা হয় ইন্টারনাল লায়াবিলিটি। তোর দুজনের কাছে ধার আছে, তোর কাছে আমি 10,000 টাকা পাই, তোর বাবা 5,000 টাকা পায়, তোকে কাকে আগে টাকা দিতে হবে? অবশ্যই আমাকে, নাহলে আমি তোকে গালিগালাজ করবো, নিন্দামন্দ করবো, বাবা তো করবেন না। আমি হচ্ছি এক্সটার্নাল লায়াবিলিটি, বাবা হচ্ছেন ইন্টারনাল লায়াবিলিটি। সেকেন্ড পয়েন্টটা লেখ, এক্সটার্নাল লায়াবিলিটি। তোর কথা আমি পরে শুনবো। হলো? তাহলে ইন্টারনাল লায়াবিলিটি বোঝাতে পারলাম। তাহলে ইন্টারনাল লায়াবিলিটিতে একমাত্র কে থাকে? ওনার, মালিক। আর এক্সটার্নাল লায়াবিলিটিতে কারা থাকে? এই বাইরের পাওনাদাররা, যে লোন দিয়েছে, যে বিজনেসেরকে র মেটেরিয়াল দিয়েছে, তারা ধারে টাকা পাবে, তারা সব হচ্ছে বিজনেসের দায়। ধারে করলেই দায়। তারা কারা? এক্সটার্নাল, বাইরের লোক। মালিক ছাড়া সবাই পর। সিনেমা বেরিয়েছে না, বাংলা সিনেমা, কে আপন কে পর? হতে না। মালিকই একমাত্র আপন আর সবাই পর। কোম্পানি তো তাই, যত শেয়ার হোল্ডার আছে তারা আপন। আমি টাটা কোম্পানির আপন। মালিক দল, মালিক মানে মালিক গোষ্ঠী, ওখানেও কনসেপ্ট ইজ মালিক, বাট মালিক গোষ্ঠী। এবার তোর প্রশ্নটা বল। কি বলে? এটাই তো আমার কাজ। থার্ড দায় হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। এটাই তো এতক্ষণ ধরে বোঝালাম। ক্যাপিটালটা কার? মালিকের। মালিক ব্যবসায় রাখতে দিয়েছে, তোর কাছে তোর এক বন্ধু এসে 10,000 টাকা রেখে গেছে। বন্ধু আর তুই হরিহর আত্মা, কিন্তু টাকাটা কার? বন্ধু, তোর নয়, হাত দিবি না, তাই জন্য ওটা দায়। ব্যবসার মালিক হরিহর আত্মা, কিন্তু টাকাটা কার? মালিকের, ব্যবসার নয়। ওটা ব্যবসায় রেখে গেছে, ব্যবসা ওটাকে খাটাচ্ছে, ওটা দিয়ে ব্যবসা কাজ করছে, যে কোনো দিন চাইলে ফেরত দিতে হবে, ওটা দায়। এক্সটার্নাল লায়াবিলিটি লিখেছিস? তারপরে হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি, CONTINGENT, কন্টিনজেন্ট লায়াবিলিটি। হ্যাঁ, কন্টিনজেন্ট লায়াবিলিটি। কন্টিনজেন্ট মানে হচ্ছে অনিশ্চিত দায়। মানে দায়টা এখন নেই, দায়টা এখন নেই, ভবিষ্যতে হতে পারে। বলছি সবাই দেখে, দায়টা এখন নেই, ভবিষ্যতে হতে পারে, এটাকে বলা হয় কন্টিনজেন্ট। কেমন? ধর ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড, কিছুই বুঝলি না। ধর আমার কোম্পানির একটা নিয়ম আছে, যদি কোনো কর্মী চাকরি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে ছেড়ে দিতে বাধ্য হয়, এই কোম্পানিতে কাজ করতে করতে মেশিনে হাত ঢুকে গেছে, তাহলে সে আর চাকরি করতে পারবে না, টাকা দিতে হবে। তার জন্য আগে থেকে টাকাটা সরিয়ে রাখতে হবে। সেই সরানো টাকাটাই হচ্ছে ভবিষ্যতের দায়। তা সরিয়ে রাখছি মানে কি তার হাতটা মেশিনে যেতেই হবে? যদি যায় সেই মুহূর্তে টাকা কোত্থেকে পাবো? আগে থেকে সরিয়ে রেখেছি, কন্টিনজেন্ট লায়াবিলিটি। তোর সাথে আমার একটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হলো। কন্ট্রাক্ট মানে বুঝিস? চুক্তি। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। তোমার বাড়িতে আম গাছ আছে, আমার কিন্তু বলা আছে আম আমাকে দিতেই হবে, এটা একটা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট না। যদি গাছে আম হয় তবেই ও আমাকে দেবে। আমি তো 1 বছর আগে থেকে কন্ট্রাক্ট করে বসে আছি, এবছর গাছে আম হয়নি শুনছি। তাহলে আমি যদি এখন কোর্টে গিয়ে বলি যে না, ও আমার সাথে ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, চুক্তি ভঙ্গ করেছে, তা তো হবে না। জজ সাহেব বলবেন
বাবা এটা তো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ছিল, গাছে তো আমই হয়নি, আম হতো তোমাকে দেয়নি, দ্যাট ইজ ডিফারেন্ট। তাহলে যদি গাছে আম হয় তবে তুমি আম পাবে, ইট ইজ আ কন্টিনজেন্সি। এখানেও ঠিক তাই, এই মুহূর্তে দায়টা নেই, ভবিষ্যতে আসতে পারে, ইট ইজ আ কন্টিনজেন্ট লায়াবিলিটি। এই দায়টা টাকা কে দেবে? বিজনেসই দেবে না মানে যদি ওপেন যেটা ইন্টারনাল ছিল ওটা যদি মালিকের না, টাকা হয়। টাকা অ্যাকচুয়ালি সব কিছু বিজনেসই সরাবে। বিজনেসের যখন প্রফিট হবে সেই প্রফিট আগেই বিজনেস মালিককে সব দিয়ে দেবে না। বিজনেস কিছু রিজার্ভ করে সরিয়ে রাখবে ভবিষ্যতের জন্য, কিছু সরিয়ে রাখবে মালিকের জন্য, কিছু সরিয়ে রাখবে নিজে ফার্দার ইনভেস্ট করবে বলে, কিছু রাখবে বাইরের লোকেদের। টাকা দিয়ে তো টাকা বাড়াতে হয়, মানি আর্নস মানি। আজ 1 লাখ টাকা দিয়ে ব্যবসায় নেমেছি, 50,000 টাকা প্রফিট হয়েছে, যদি 50,000 টাকাই তুলে খেয়ে নিই তাহলে তো হবে না, মিনিমাম 20,000 টাকা আবার বিজনেসেই ঢুকিয়ে দিতে হবে, তাহলে পরের বছরে ক্যাপিটাল হয়ে যাবে 1,20,000, তাহলে আরও বেশি টাকা তখন রিটার্ন আসবে। এটাই তো করতে হবে, এইসব অ্যালোকেশনগুলোকেই বিজনেস করবে, মালিক কেন করবে? কন্টিনজেন্ট লায়াবিলিটিকে অ্যাজ পার নতুন ব্যালেন্স শিট, পুরনো ব্যালেন্স শিট যেহেতু তোমরা একটু বোঝো তাই জন্য বলছি, ওরা ধরতে পারবে না, দরকারও নেই ধরার। সোল প্রপাইটারশিপ বা পার্টনারশিপের ব্যালেন্স শিটের ওপর কোনো বাধ্যবাধকতা নেই, যেখানে খুশি দাও। কিন্তু কোম্পানি অ্যাকাউন্ট যখন করবে, কোম্পানিজ অ্যাকাউন্টের ব্যালেন্স শিট শিডিউল 3 তোমাকে মানতেই হবে। কন্টিনজেন্ট লায়াবিলিটি ব্যালেন্স শিটে স্থান পায় না, নোটস টু দ্য ব্যালেন্স শিটে নিচে লেখা কিন্তু লেখা অ্যাজ আ নোট। এটা অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013, অ্যামেন্ডমেন্ট রুল 2014 অ্যান্ড 2017 অ্যামেন্ডমেন্ট, এগুলোকে মেনেই এগুলো ল। 2013 কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী দরকার নেই, আউট অফ দ্য সিলেবাস। তাহলে এই অবধি হয়ে গেল। এইবার লেখো সম্পত্তি বা অ্যাসেট, প্রপার্টি নয়, সম্পত্তি বা অ্যাসেট। অ্যাসেট স্পেলিং হচ্ছে ASSETS। ASSETS, অ্যাসেটস। এই যে বিজনেসে মেশিনারি, মেশিন, বিজনেসের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, বিজনেসের ব্যাংক ব্যালেন্স, বিজনেসের ফার্নিচার, এদের মালিক কে জানিস? এদের মালিক কিন্তু প্রপারাইটার বা ওনার নয়, এদের মালিক বিজনেস। প্রপারাইটার শুধুমাত্র ক্যাপিটালটার মালিক। বাকিগুলো বিজনেসের নামে কেনা হয়েছে, বিজনেস থেকেই এগুলো এসছে। বিজনেসটা করা হবে নামে যে কিনেছে তাহলে তারা তো বিজনেসের নামে কেনা হয়েছে। তোর বাবা আজকে তোর নামে একটা গাড়ি কিনে দিলেন, গাড়িটা বাবার নয়, গাড়িটা তোর, গাড়িটা তোর, গাড়ির ব্লু বুকে তোর নাম থাকবে। বাবা তোর নামে আজকে একটা ফ্ল্যাট কিনে দিলেন, বারে ফ্ল্যাটটা বাবার নয়, রেজিস্ট্রেশন তোর নামে হবে, তুই মালিক। আমার একটা বিজনেস আছে, আমি বিজনেসের জমিটা কার নামে কিনবো? বিজনেসের নামে কিনবো। আমি বিজনেসের গাড়িটা কার নামে কিনবো? বিজনেসের নামে কিনবো। ফার্নিচারটা কার নামে কিনবো? বিজনেসের নামে কিনবো। এগুলো বিজনেসের নামে কেনা হচ্ছে, এগুলো বিজনেসে ইনভেস্টেড, এগুলোকে খাটিয়ে বিজনেস টাকা আর্ন করছে দিনের পর দিন, এদেরকে বলা হয় অ্যাসেট। তাহলে অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে তফাৎ বলতে পেরেছি? ক্লিয়ার? বোঝা গেছে? বিজনেসের যেটা ব্যাংক অ্যাকাউন্ট, ওটা বিজনেসের অ্যাসেট। মালিক হয়তো 2 লাখ টাকা তার মধ্যে রেখে দিয়েছে অ্যাজ আ ক্যাপিটাল, ওটা মালিকের। কিন্তু বিজনেস তারপরে অনেক টাকা আর্ন করেছে, তার মালিক কে? বিজনেস, মালিক নয়। মালিক যে টাকাটা ইনভেস্ট করলে সেটা প্রফিট দেয়, মানে ওই যে প্রফিট দেবে সবাইকে দেওয়ার পরে যা পড়ে থাকবে মালিক তো পাবে, ওই ব্যাংক থেকেই মালিক পাবে। তার আগের টাকা ব্যাংকে মালিক হাত দিতে পারবে না, ওখানে অনেকের টাকা আছে, কর্মীদের মাইনে আছে, গভর্নমেন্টের ট্যাক্স আছে,
ওগুলো দেবিতে কে লায়াবেল? বিজনেস লায়াবেল, মালিক লায়াবেল নয়। সেপারেট লিগাল আইডেন্টিটি, বহুবার বলছি, দুটো সত্তা আলাদা। ওফ, মালিক তুই চালায়। সারা জীবন গাড়িটা চালিয়েই যাবি, গাড়িটা তোর নয়, গাড়িটা মালিকের। বিজনেস মালিক চালায় না, অনেকে চালায়। মালিক একটা টাকা ইনভেস্ট করেছে, ওটা মালিক রিটার্ন পাচায়। সবাইকে দেওয়ার পরে যা প্রফিট করে থাকবে ওটা মালিকের। কিন্তু ব্যাংকের পুরো টাকাটা মালিকের নয়, ওখানে কর্মীর মাইনে আছে, ওখানে ক্রেডিটারের পয়সা আছে, ওখানে ডেটারের টাকা আছে, ওখানে গভর্নমেন্টের ট্যাক্স আছে, ওখানে বিভিন্ন লায়াবিলিটি রিজার্ভের পয়সা আছে। মালিক নিতে পারে না। সব জমি বাড়ি টাড়িগুলো সব বিজনেসের নামে, ওগুলো বিজনেসের। যদি কোনোদিন বিজনেসটা মায়ের ভোগে চলে যায়, তাহলে এইগুলো বিক্রি করে দেনাদারদের টাকা মেটানো হবে, পাওনাদারদের টাকা মেটানো হবে। তখন তো আমি মালিকের জমি বিক্রি করছি না, সেপারেট লিগ্যাল আইডেন্টিটি। আজ এটা সুবিধা আছে, আমার বিজনেস কোটি কোটি টাকার বিজনেস, কিন্তু আমার বিজনেসে ইনভেস্ট করা আছে 2 লাখ টাকা। বিজনেস ডুবে গেলে আমার 2 লাখ টাকাই লস, তার বেশি লস নয়। পাওনাদারে এসে বলতে পারবে না আপনি মালিক ছিলেন, আপনার বাড়িটা বেচে আমাদের টাকা দিন না। সেপারেট লিগ্যাল আইডেন্টিটি। বিজনেসের যা যা অ্যাসেট আছে সেগুলো বেচে দাও, নিলাম করো, তার থেকে যা টাকা হবে ওটা তোমরা ভাগ করে নাও। কভার আপ না হলে তাদের গেল, মালিককে কিছু করতে পারবে না। খুব বড় জেল, হয়তো আদালতে তো মালিককে জেলে হাজতবাস যেতে পারে, তো বের হয়েছে। আরে ভাই, নীরব মোদী ঘুরে বেড়াচ্ছে বাইরে, নীরব মোদী, মেহুল চোস্কি এসে ঘুরে বেড়াচ্ছে। অনিল আম্বানি ব্যাংক্রাফট হয়ে পড়ে আছে, তো কী হয়েছে? আমার থেকে কত ভালো দশায় আছে, কিন্তু আমার থেকে ঢিকিনি। খুব লজিক্যাল। মুকেশ আম্বানি আর অনিল আম্বানি, ধীরুভাই আম্বানি তো 2 ছেলে। মুকেশ আম্বানির ব্যবসা রমরমা, অনিলের ব্যবসা কিন্তু ডাউন, দেউলিয়া হয়ে গেছে প্রায়, পয়সা নেই। দেখে যায় আসে না, কোম্পানি ডুবেছে। বলেছি না, সেপারেট লিগ্যাল আইডেন্টিটি, দিস ইজ দ্য কনসেপ্ট। কোম্পানি ডুবেছে, ও ডুবে বল তুমি তো ঘুরে বেড়াচ্ছে, ও বাবা। কিন্তু চলছে কি করে? এসব প্রশ্ন পরে উত্তর দেব। কত লোকের যে কত কিছু আছে, আস্তে আস্তে শিখবো। সবাই তো প্রথম দিন আছে। ইন্টারেস্টিং কি লাগছে? ইন্টারেস্ট কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সব আদার ব্যবসায়ী আমি, জাহাজের খোঁজ করে কি করব, সকালে উঠে আদা বেচি, এতটাই গরিব। তাহলে এবার ঠিক একটা ওই গাছ এঁকে ফেলো, খাতার মাঝে লেখো সম্পত্তি। সম্পত্তি 2টো ভাগ। অ্যাসেটের 2টো ভাগ। বাঁদিকে লেখো রিয়াল অ্যাসেট, ডান দিকে লেখো ফিকটিশিয়াস অ্যাসেট। REAL রিয়াল, আর ফিকটিশিয়াস স্পেলিং হচ্ছে FICTIOUS, ফিকটিশিয়াস। রিয়ালের পাশে লেখো প্রকৃত সম্পত্তি, ফিকটিশিয়াসের পাশে লেখো অলিক সম্পত্তি। প্রকৃত, অলিক, অলয় দীর্ঘি ক, ওই বলে না অলিক কল্পনা করছো, অলিক সুখ। হ্যাঁ, অলিক কল্পনা, অলিক সম্পত্তি। বল, রিয়ালকে আবার 2 ভাগে ভাগ করো, ফিকটিশিয়াসের কোনো ভাগ হবে না, রিয়ালকে 2 ভাগে ভাগ করো। ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। রিয়ালে 2টো ভাগ, ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। লিখছিস? তোর কি হবে? তোর কি হবে? বাকিটা আমি বাবাকে বলে দেবো। ফিক্সড অ্যাসেটের 2টো ভাগ, ফিক্সড আর কারেন্ট লেখা হয়েছে। ফিক্সডের পাশে লিখবি স্থায়ী বা স্থির বা স্থায়ী, ফিক্সড। আর কারেন্টের পাশে লিখবি চলতি, চ ল তয় হস, চলতি, চলতি সম্পত্তি। বাংলা ভালো না। আচ্ছা, এবার ফিক্সডের 2টো ভাগ। ফিক্সডের 2টো ভাগ, ট্যানজিবল আর ইনট্যানজিবল, TANGIBLE। ফিক্সডের 2টো ভাগ,
tangible, TANGIBLE, B tangible. একটা ফিক্স বলে একটা কি বলে চলতি চলতি ট্যাঞ্জেবল এর বাংলা হচ্ছে দৃশ্যমান বা স্পর্শনীয়, যাকে টাচ করা যায়। দৃশ্যমান বা স্পর্শনীয়। আর ইনট্যাঞ্জেবল বাংলা হচ্ছে অদৃশ্য বা অস্পর্শনীয়, যাকে টাচ করা যায় না। কারেন্টের দুটো ভাগ, লিকুইড আর ফ্লোটিং। কারেন্ট অ্যাসেটের দুটো ভাগ, লিকুইড অ্যাসেট আর ফ্লোটিং অ্যাসেট। ফ্লোটিং বা সার্কুলেটিং বলছি, সব বলে দেবো। ফ্লোটিং বা সার্কুলেটিং, যা খুশি। লিকুইডের বাংলা হচ্ছে তরল, আর সার্কুলেটিং বা ফ্লোটিং এর বাংলা হচ্ছে আবর্তনশীল। ফ্লোটিং তো ভাষণ। আচ্ছা, হ্যাঁ, হলো। রিয়েল অ্যাসেট মানে হচ্ছে অরিজিনাল অ্যাসেট, যাকে খালি চোখে দেখা যায় বা যার ভ্যালু আছে। খালি চোখে দেখা যায় বলবো না, যার ভ্যালু আছে, মানে মার্কেটে ভ্যালু আছে, রিয়েল অ্যাসেট। যে অ্যাসেটের মার্কেটে ভ্যালু আছে তাকে বলা হয় রিয়েল অ্যাসেট। যে মার্কেটে, যে সম্পত্তির, যে অ্যাসেটের মার্কেটে কোনো ভ্যালু নেই, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই, তাকে বলে ফিকটিশিয়াস অ্যাসেট। আমি একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু উদাহরণটা এখন বুঝতে পারবি না, পরে ভবিষ্যতে বোঝাবো। প্রিলিমিনারি এক্সপেন্সেস, একটা কোম্পানি যখন ফর্ম করা হয় তার আগে কিছু প্রিলিমিনারি এক্সপেন্সেস করা হয়। ওগুলোর কোনো কোম্পানি ফর্ম হয়ে গেলে আর কোনো দাম থাকে না, কিন্তু ওগুলো করা হয়েছে। এদেরকে বলা হয় ফিকটিশিয়াস অ্যাসেট, যাদের কোনো বাজার মূল্য হয় না। রিয়েল অ্যাসেটের বাজার মূল্য হয়। এবার রিয়েল অ্যাসেটকে দুভাগে ভাগ করা হচ্ছে, ফিক্সড আর কারেন্ট। ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে যে অ্যাসেটটা দীর্ঘদিন ধরে চলবে, বাড়ি, ফার্নিচার, গাড়ি, ল্যান্ড, জমি, মেশিন, এগুলো কি বারবার কেনা হয়? একটা কেনা হয়েছে, অনেকদিন চলবে, এদেরকে বলা হয় ফিক্সড অ্যাসেট। যাদেরকে একবার কিনলে অনেক বছর ধরে তাদেরকে কাজে লাগানো যায়, তাদেরকে বলা হয় ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট হচ্ছে যারা ঘন ঘন পরিবর্তনশীল, ক্যাশ, টাকা, আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই, এক্ষুনি আছে পরে নেই, ক্যাশ। স্টক মানে হচ্ছে যেগুলো বিজনেসের, যেগুলো আমরা বিক্রি করি। ধর কোনো একটা লোকের গাড়ির ব্যবসা, তাহলে গাড়িটা হচ্ছে তার স্টক। কোনো একটা লোকের পাউরুটির ব্যবসা, পাউরুটি হচ্ছে তার স্টক। একটা ভালো নাম আছে, স্টক ইন ট্রেড, একটা এক্সট্রা শব্দ শিখলাম, ওপরে কোনো একটা জায়গায় লিখে রাখ, স্টক। যে লোকটা তার পেন বিক্রি করে, তার স্টক কি? পেন। ট্রেড, TRADE, স্টক, স্টক ইন ট্রেড। বিজনেস যে জিনিসটার ব্যবসা করে তাকেই বলা হয় বিজনেস স্টক। কোনো বিজনেস যে জিনিসটার ব্যবসা করে তাকেই বলা হয় স্টক। যে ব্যাগের ব্যবসা করে, ব্যাগ তার কাছে স্টক। স্টকটা কিন্তু অ্যাসেট, এরা কারেন্ট অ্যাসেট। এবার কারেন্ট অ্যাসেটের মধ্যে দুটো ভাগ, একটা লিকুইড আর একটা ফ্লোটিং। লিকুইড হচ্ছে এই ক্যাশ, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ হয় হাতে থাকে, না হলে ব্যাংকে থাকে। হাতে থাকলে তাকে বলা হবে, লিখে রাখ, ক্যাশ ইন হ্যান্ড। হাতে থাকলে তাকে বলা হবে ক্যাশ ইন হ্যান্ড, লিকুইডের নিচে। হ্যাঁ। আর যদি ব্যাংকে থাকে তাহলে তাকে বলা হবে ক্যাশ অ্যাট ব্যাংক। একমাত্র এরাই হচ্ছে লিকুইড, একমাত্র এরাই হচ্ছে লিকুইড। আর
ফ্লোটিং কারা? স্যার এটা শোনো ক্যাশ ইন হ্যান্ড হাতে টাকা থাকে এটা তারপরে কি লিখবো? ক্যাশ অ্যাট ব্যাংক, যদি ব্যাংকে টাকা থাকে। মানুষ তো টাকা দুই জায়গায় রাখে, হয় হাতে রাখে নাহলে ব্যাংকে রাখে। আর ফ্লোটিং হচ্ছে স্টক আর ডেটার, ডেটা সেই ডেটার। কেন এরা ফ্লোটিং? আর ডেটার মানে কি? ডেটার মানে ওখানে পড়িয়েছিলাম দেনাদার, ও হ্যাঁ মানে যাদের থেকে আমরা টাকা পাবো। একটা শব্দ লিখে রাখ, ডেটার। এই তো লিখে লিখেছি দেনাদার। আলাদা করে একটা শব্দ লিখে রাখ, ডেটার। ডেটার মানে হচ্ছে যাদের থেকে আমরা টাকা পাবো, তাহলে সে আমার অ্যাসেট, ফ্লোটিং অ্যাসেট, সার্কুলেটিং অ্যাসেট। কারণ চলতেই থাকছে, আজ পাবো একটু দিল, কাল আবার পাবো আর একটু দিলে আরেকটু দিল, পরশু আবার পাবো, আরে বাবা ও যেমন আমায় টাকা দিচ্ছে আমি তোকে মালও দিচ্ছি। আর আরেকজন ছিল ক্রেডিটার। ক্রেডিটার হচ্ছে লায়াবিলিটি, ওকে আমি টাকা দেব, ওটা এখানে লিখিস না। ওটা আমার দায় আছে টাকা। ওটা আমার দায়, আমাকে টাকা দিতে হবে। তাই ডেটার, স্টক এরা হচ্ছে অ্যাসেট, ক্রেডিটার হচ্ছে লায়াবিলিটি। স্টক আর ডেটারকে বলা হয় আবর্তনশীল অ্যাসেট। আজকে স্টক এসেছে, কাল বিক্রি হয়ে গেল, পরশু আবার আসবে, আবার বিক্রি হয়ে গেল। এরা আবর্তনশীল। ডেটার আজ 2 লাখ টাকা পাবো, 1 লাখ দিল, কালকে আবার ওকে আমি 30,000 টাকার মাল দিয়ে দিলাম, তার মানে আবার ওর থেকে আমি 1,30,000 টাকা পাবো। ও 40,000 টাকা দিল, তাহলে আমি 90 পাবো। পরশু দিন ওকে আবার 1 লাখ টাকার মাল দিলাম, তাহলে আবার 1,90,000 টাকা পাবো। এই পাওয়া বাড়তেই থাকছে, আবার ও দিচ্ছে। এটা আবর্তনশীল, এটা অ্যাসেট, এটা কারেন্ট অ্যাসেট। এটা দীর্ঘদিনের নয়, এটা একটা উইদিন কারেন্ট পিরিয়ড, উইদিন 1 ইয়ার, উইদিন 6 মান্থের একটা পিরিয়ড, বাট এটা আবর্তনশীল। আর ক্যাশ অলওয়েজ লিকুইড, এই বুক পকেটে আছে, গিয়ে আলমারিতে রাখলি আলমারি থেকে ব্যাংকে পাঠিয়ে দিলি ব্যাংকের, কোনো প্রয়োজনই নেই। তাহলে আজকে আমরা অনেকগুলো জিনিস শিখলাম।